গঠনমূলক সম্পর্ক চায় নয়াদিল্লি। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে জোরালো আপত্তি সরকারের, জানালো ঢাকা। ভয়ের সংস্কৃতি কায়েম করতেই হাসিনা আমলে নজিরবিহীন গুম খুন, দৃষ্টান্তমূলক শাস্তি চান মানবাধিকার কর্মীরা। অত্যাধিক হারে মানবাধিকার লঙ্ঘন আমার মনে হয় ইতিহাসে আমাদের আশেপাশেও কোথাও হয় নাই। প্রত্যেকটা ইলেকশনের আগে এটা এত ম্যাসিভভাবে করা হয় যেন মানুষ চুপ হয়ে যায়। ঘটনার দায় সাবেক প্রধানমন্ত্রী বা তার মন্ত্রী পরিষদ এড়াতে পারবেন না। চিলাহাটি দর্শনা রুটে ভারতকে একতরফা ট্রানজিট সুবিধা দেওয়ার অভিযোগ, দেশের স্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি। পৌষের আগেই দেশের উত্তর পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশার দাপট, বিপাকে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। শুভ সকাল। এখন সকাল আপনাদের সাথে আমি থাকবো তানজিম শাফিন। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য পছন্দ করছে না সরকার। পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে নয়াদিল্লি সাফ জানিয়ে দিল ঢাকা। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টা দুয়েকের বৈঠকে উঠে আসে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদেশের সাম্প্রতিক ইস্যু ও বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কগুলো। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিবকে। ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি জানান, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। আরও জানাবেন নাইম আবির। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার, কলকাতা ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, সংখ্যালঘু ইস্যুতে ভারতের মিডিয়ার অপপ্রচারে প্রতিবেশী দুদেশের সম্পর্ক যখন তলানিতে, তখনই ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে সোমবার সকাল 11টা নাগাদ বিক্রম মিশ্রি প্রবেশ করেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। প্রায় ঘণ্টা দুয়েকের বৈঠকে উঠে আসে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কগুলো। এ সময় ভারত থেকে বলা হয়, তারা ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন প্রকল্পগুলো অন্তর্বর্তী সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায়। আর বাংলাদেশ থেকে সীমান্ত হত্যা বন্ধ, ভারতের মিডিয়ার অপপ্রচার রোধ ও শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে শক্ত অবস্থান তুলে ধরা হয়। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে বিক্রম মিশ্রি আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এখানেও দুদেশের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে কথা হয়। এরপর ভারতের পররাষ্ট্র সচিব মুখোমুখি হন গণমাধ্যমে। কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে মানুষ কেন্দ্রিক একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চায়। সেজন্য দুদেশের একসাথে কাজ করবার কোনো বিকল্প নেই। India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also have the opportunity to discuss certain recent developments and issues. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. এরপর বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বিক্রম মিশ্রির সাথে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন গণমাধ্যমে। বলেন, বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চায় না। ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রচার হচ্ছে উল্লেখ করে জসিম উদ্দিন বিক্রম মিশ্রিকে সেই বিষয়ে ব্যবস্থা নিতেও বলেন। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। বৈঠকে বাংলাদেশ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, শেখ হাসিনার ভারত থেকে দেয়া বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন, সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না। এছাড়াও বৈঠকে দুদেশের পণ্য আমদানি রপ্তানি নিরবিচ্ছিন্ন করা, বন্যার পূর্বাভাস দেয়া, তিস্তার পানি বন্টন চুক্তি, ভিসা জটিলতা, নেপাল থেকে জলবিদ্যুৎ আনবার ব্যাপারে আলোচনা হয়। নাইম আবির, এখন ঢাকা। রাষ্ট্রীয় মদদে গুম, খুন ও অপহরণের অন্ধকার অধ্যায় তৈরি করেছিল
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতে শেখ হাসিনার নির্দেশেই এসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনে জমা পড়েছে 1800 অভিযোগ। কমিশন বলছে, গুম করে বাংলাদেশিদের চালান করে দেয়া হতো ভারতের কারাগারে। নিরাপদ বাংলাদেশ তৈরি করতে নজিরবিহীন এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চান মানবাধিকার কর্মীরা। হাসিব বিল্লার প্রতিবেদন। স্বজন ফেরার অপেক্ষায় এক যুগ। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যারা হুমকি হয়ে দাঁড়িয়েছিল তারা আজও ঘরে ফিরেনি। 2013 সালে 4 ডিসেম্বর রাত্রে আমার স্বামীর র্যাব বাসা থেকে উঠায় নিয়ে আসার পরের থেকে ওই থেকেই গুম, আর আমরা কোনো খোঁজখবর জানি না। আমার মনে হয় উনি বেঁচে আছে, আমরা পাবো, বাকিটা আল্লাহ পাক জানে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় ভাইকে হারিয়ে আজও স্মৃতি হাতড়ে বেড়ান নুসরাত জাহান লাবণী। এরই মধ্যে কেটে গেছে 12 বছর। আমি কোনো একটা ঈদে আমি হাসতে পারি না। আমার মার চোখের পানি, আমার মা বিলাপ করে কান্না করেন যে ওই সন্তান নামাজে যাচ্ছে, আমার ছেলে কোথায়? ওকে বেঁচে আছে, আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রেখে থাকে, ও কী করছো, ঠিক আছে তো কবে আসবে? আজকে তো চলে আসে। সুমন ভাইয়ের মা খুঁজে বেড়ায়, রিক্সা নিয়ে কাজের লোক নিয়ে বের হয়ে যায়, একে দেখ না আমার ছেলেকে ফেরত দিয়ে গেছে কিনা। গুমের ঘটনা তদন্তে দেশের ইতিহাসে প্রথম কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যেখানে 2010 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনায় 1800টি অভিযোগ পায় কমিশন। এর মধ্যে 400টি অভিযোগ যাচাই বাছাইয়ে সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে। এদিকে গুম হওয়াদের অনেকে বেঁচে ফিরলেও 3 শতাধিক ব্যক্তি এখনও নিখোঁজ, যাদের কেউ কেউ ভারতের কারাগারে থাকতে পারে বলে অনুমান করছে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন। অনেককে বাংলাদেশে গুম করে রাখা হয়েছে দীর্ঘ সময়, তারপর চালান দেওয়া হয়েছে ভারতে, এবং ভারতের কারাগারগুলিতে তাদের অবস্থান অনেকে ছিল, মুক্তি পেয়েছেন, অনেকে এখনও কারাগারে আছেন, এরকম তথ্য আমরা পাচ্ছি। ফলে দুই দেশের মধ্যে এক ধরনের ব্যবস্থা চালু ছিল যে এই দেশের অপরাধীদেরকে ধরে জিজ্ঞাসাবাদের নামে সময় ক্ষেপণ করে যখন এটা সামাল দেওয়া যাচ্ছিল না তখন ভারতে পাঠিয়ে দেওয়া এবং ভারতের অপরাধীদেরকে এখানে পাঠিয়ে দেওয়া। মানবাধিকার সংগঠন অধিকার বলছে, 2009 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার 2699 জন। 2024-এর গণহত্যা যোগ করলে এ সংখ্যা দাঁড়াবে প্রায় 4000-এ। ঘটনার বিশ্লেষণ করলে দেখা যায় নির্বাচনের আগে বিচার বহির্ভূত হত্যার সংখ্যা সবচেয়ে বেশি। জোর করে ক্ষমতা দখল ও ভয়ের সংস্কৃতি কায়েম করতেই খুন-গুম করা হয়েছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। গোপন বন্দিশালা উন্মুক্ত করার দাবি তাদের। এত অত্যাধিক হারে মানবাধিকার লঙ্ঘন আমার মনে হয় ইতিহাসে আমাদের আশেপাশেও কোথাও হয় নাই। প্রত্যেকটা ইলেকশনের আগে এটা এত ম্যাসিভভাবে করা হয় যেন মানুষ চুপ হয়ে যায়। তৎকালীন আওয়ামী অপশক্তির উপরের কিছু মানুষ হয়তো চলে গেছে, বাট যাদের এগেইনস্টে অ্যালিগেশন, যে স্ট্রাকচারটা তো আসলে বিরাজমান এখন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা হয়েছে কঠোরভাবে, বন্ধ বা দখল করে নিয়ন্ত্রণ করা হয়েছে গণমাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেখ হাসিনা বা শেখ মুজিব বিরোধী বক্তব্য দেয়ায় মামলা বা গ্রেফতার করা হয়েছে। গত 15 বছরে ভোটের মাধ্যমে প্রতিনিধি বেছে নেওয়ার অধিকার পায়নি জনগণ। এরকম একটি অবস্থায় নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, ধরে রাখার জন্য তারা মূলত সব দিকে মানবাধিকার লঙ্ঘন করেছেন। ভয়ের সংস্কৃতি বহমান রাখা হয়েছে সমাজে, যাতে কেউ টু শব্দটি করতে না পারে সরকারের বিরুদ্ধে, কেউ যাতে সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে। তারাই ঘটনা ঘটাতে সাহায্য করেছেন, নির্দেশ দিয়েছেন, এবং ঘটনার দায় সাবেক প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিপরিষদ এড়াতে পারবেন না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম সম্পর্কিত ধারা যুক্ত হবার পরে প্রতিনিয়ত জমা হচ্ছে অভিযোগ। এখন পর্যন্ত 70টি গুমের অভিযোগ জমা পড়েছে। যেহেতু আমাদের এখন আইনের সুযোগ তৈরি হয়েছে, যারা যেই অবস্থায় গুম হয়েছে আমরা চাইলে এটা এন্টারটেইন করতে পারবো। ডোমেস্টিক ট্রাইব্যুনাল বাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, অর্থাৎ হিউম্যান রাইটস অ্যাকনোলেজ করে যে সমস্ত এনেক্টমেন্টে আছে বিরাজমান, সেইগুলোকে আমরা কমপ্লাই করে এখানে কিন্তু আমরা সুষ্ঠু বিচারগুলো এনশিওর করব। জুলাই আগস্টে গণহত্যার বিচারের পর গুমের বিচারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে অপরাধ ট্রাইব্যুনাল।
সংবিধানে প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার নিশ্চিতের উল্লেখ থাকলেও গত 15 বছরে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে মানুষের মৌলিক অধিকার। শুধুমাত্র ভিন্নমত প্রকাশের অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থাদের ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যা, গুম কিংবা খুনের ঘটনা ঘটেছে হাজার হাজার। ভুক্তভোগীরা এই আদালত প্রাঙ্গণে বারবার ঘুরলেও সুবিচার পাননি, কেউ কেউ মামলার সাহসও করেননি। তা এখন সময় এসেছে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার, যেখানে কোনো সরকার কিংবা আইন প্রয়োগকারী সংস্থা সাহস না করে কোনো মানবাধিকার লঙ্ঘনের। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাস্টিস ফর প্যালেস্টাইন সাইকেল র্যালি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে খোঁজ রাখছেন সহকর্মী দেলাওয়ার দোলন, যুক্ত হব তার সাথে। দোলন, জানাবেন মানবাধিকার দিবসের এই র্যালি থেকে কি ধরনের বার্তা দেয়া হচ্ছে? শাফিন, আপনাকে শুরুতে জানাতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে শুরু হয়ে আজকের এই র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আগারগাঁও, তারপরে সামরিক জাদুঘর, চন্দ্রিমা উদ্যান হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে। আর এই র্যালির মধ্য দিয়ে ইউনিসেফ অফিসের সামনে যে হাজারো শিশু হত্যার নায়ক যে নেতানিয়াহু, তার কুশপুত্তলিকা দাহ করা হবে। আপনাকে জানাতে চাই, আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, এই র্যালির মধ্য দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে। তারা বলছেন যে গাজা সহ পুরো ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার এবং বিশ্বের বিভিন্ন দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আর অন্যদিকে বিশ্বের যে সকল মোড়ল দেশগুলো রয়েছে তারা যেন এই পদক্ষেপ, এই ধরনের যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেটি যেন বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সে বার্তায় বলছেন। তারা বলছেন অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনের সমস্যা সমাধানে স্থায়ী পদক্ষেপ জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের নিতে হবে না। তারা আরও বলছেন যে বর্বর ইসরায়েলি বাহিনী মূলত মুসলিম জাতিগোষ্ঠীকে চিরতরে নির্মূল করার লক্ষ্যে এই ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছেন বলে আজকের র্যালি থেকে তারা দাবি করছেন। তারা বলছেন যে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা থেকে নারী, শিশু, বৃদ্ধ, ছাত্র, শিক্ষক থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান কোনো কিছুই বাদ পড়ছে না। আর চরমভাবে যে বিপর্যয় তৈরি হয়েছে সেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশেরই মধ্যে এখনো নীরব ভূমিকা পালন করছে। এছাড়া আপনাকে যেমনটা বলছিলাম যে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে তারা আরো বলছেন যে আজকেই জানান দেওয়ার দিন। তারা বলছেন মানবাধিকারের যে লঙ্ঘন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, ফিলিস্তিন সহ অন্যান্য সেই সকল স্থানগুলোতেও অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ সহ সংশ্লিষ্টদের অবদান রাখতে হবে। আপনি জানেন যে আজ 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, আর এই দিবসটি মূলত 1948 সালের এই দিবস জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে গৃহীত হয়। আর 1950 সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। শুরুতে যেমনটা বলছিলাম শাফিন, যে আজকের এই মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগারগাঁও, সামরিক জাদুঘর এবং চন্দ্রিমা উদ্যান হয়ে ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ হবে। শাফিন, এই ছিল মানবাধিকার দিবসকে ঘিরে আর সাইকেল র্যালিতে আমার কাছে থাকা সবশেষ তথ্য। শাফিন, সহকর্মী দেলাওয়ার দোলন যুক্ত হয়ে জানাচ্ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাস্টিস ফর প্যালেস্টাইন সাইকেল র্যালির তথ্য। চিলাহাটি, পার্বতীপুর, সান্তাহার দর্শনা রুটে ভারতকে একতরফাভাবে ট্রানজিট দেয়া হয়েছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। বলছেন, গেল জুনে শেখ হাসিনার ভারত সফরে সই হওয়া দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকে দেখা হয়নি উত্তরের জনপদের নিরাপত্তা আর দেশের স্বার্থ। তাই চুক্তি বাস্তবায়নে ভারতের সঙ্গে দর কষাকষি অথবা পুনর্বিবেচনার দাবি উত্তরাঞ্চলের মানুষের। মোকাররম হোসাইনের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনের দামামা না বাজলে চিলাহাটির এই রেলপথে জুলাই মাসে ঘুরত ভারতের মালবাহী ট্রেনের চাকা। চলতি বছরের জুনে তৎকালীন সরকারের প্রধান ভারত সফরে গিয়ে সই করেছেন তেমনই একটি সমঝোতা স্মারক, যার মাধ্যমে ক্ষমতা হারানোর আগে ভারতকে রেল ট্রানজিট দেবার বন্দোবস্ত প্রায় পাকাপোক্ত করেছিলেন কর্তৃত্ববাদী সরকারের প্রধান শেখ হাসিনা। ভারতকে দেয়া ট্রানজিট নিয়ে ব্যাপক আলোচনা থাকলেও কোনো কিছুর তোয়াক্কা না করেই সে সমঝোতায় সই করেছিল আওয়ামী লীগ সরকার। 22 জুন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রার বরাতে ভারতসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল জুলাই থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের রেলপথ ব্যবহার শুরু করতে চায় ভারত। যদিও অতি গোপনীয়তায় সই করা চুক্তির বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছিল চুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে প্রবেশ করবে বাংলাদেশের চুয়াডাঙ্গায়। এরপর দর্শনা রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারীর চিলাহাটি হয়ে ট্রেন যাবে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে। সেখান থেকে রেললাইনটি যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত। এই রেল ট্রানজিটের বেশিরভাগ পথই উত্তর জেলা, নাটোর, দিনাজপুর ও নীলফামারী। তারপরও সম্ভাব্যতা যাচাইয়ে দেখা হয়নি অঞ্চলের মানুষের স্বার্থ, করা হয়নি কোনো পরামর্শ কমিটি। জনমত যাচাই ছাড়া আওয়ামী লীগ সরকারের এই সিদ্ধান্ত দেশের স্বার্থ পরিপন্থী বলছেন উত্তর জনপদের সচেতন নাগরিকরা। আজ থেকে প্রায় ৮০-৮৫ বছর আগে যে রেল লাইন হয়েছে, সেই রেল লাইনের উপর দিয়ে এত ভারী যান যাবার মতো ক্ষমতা আছে কি না আমাদের, সে বিষয়গুলো, এবং আমাদের রেভিনিউ কীরকম আসবে, আমাদের যাওয়ার জন্য যে ট্রানজিটগুলো লাগবে সেই ট্রানজিটগুলো শুধুই কি এটা পণ্য পরিবহন হবে? ট্রানজিট চালু করতে অবকাঠামো উন্নয়ন, চুক্তি শর্ত, শুল্ক, অর্থায়ন কিংবা অন্য কোনো বিষয়ে কিছুই জানানো হয়নি বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে। রেল সংশ্লিষ্টরা বলছেন, দর্শনা চিলাহাটি রেলপথ বেশ পুরনো, তবুও এই পথে ইতোমধ্যে 6টি সেকশনের মধ্যে 3টি ওভারলোডেড। এছাড়া আব্দুলপুর সান্তাহার ও সান্তাহার পার্বতীপুর সেকশনে ক্ষমতার অতিরিক্ত 14টি ট্রেন চলছে। বাড়তি ট্রেন চলছে পার্বতীপুর চিলাহাটি সেকশনেও। এ অবস্থায় ভারতের সঙ্গে রেল ট্রানজিট চুক্তিতে কতটা লাভবান হবে বাংলাদেশ? আমরা এটা থেকে খুব বেশি বেনিফিটেড হওয়ার সম্ভাবনা নেই। একটা সম্ভাবনা আমরা এখান থেকেই দেখতে পাই, সেটা হচ্ছে যদি আমরা এটাকে বার্গেনিং টুল হিসেবে ইউজ করতে পারি। যদি বার্গেনিং টুল হিসেবে ইউজ করতে পেরে আমরা এটাকে নন টেরিফ যে ব্যারিয়ার এবং সীমান্ত সমস্যা, পানি চুক্তি, এই বিষয়গুলো যদি আমরা আদায় করে নিতে পারি, তাহলে হয়তো বোথ সাইড বেনিফিটেড হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাই। দেশে ব্রডগেজ রেলপথে ভার বহনের ক্ষমতা ওয়াগন প্রতি 22.5 টন। বিপরীতে ভারতের রেলপথ বহন করে ওয়াগন প্রতি 22.82 টন। চুয়াডাঙ্গার দর্শনা থেকে দিনাজপুরের পার্বতীপুর হয়ে নীলফামারীর চিলাহাটি পর্যন্ত রেলপথের বেশিরভাগ অংশই বেশ পুরনো, যে কারণে ভার বহনের ক্ষমতাও কম। এমন বাস্তবতায় ভারতীয় মালবাহী ট্রেন নিয়মিত চলাচল শুরু করলে বাংলাদেশের অংশের এই রেলপথ কতটা ভার বহন করতে পারবে সে প্রশ্ন তো আছেই, সঙ্গে উঠছে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তার বিষয়টিও। বাংলাদেশের উপর দিয়ে যখন একটা ট্রান্সশিপমেন্ট যাবে, ইকুইপমেন্টটা যাবে, তো স্বভাবতই ওই সমস্ত বিচ্ছিন্নতাবাদী জনগোষ্ঠীর যারা সদস্য, তারা কিন্তু বাই ডিফল্ট বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসাবে গণ্য করা শুরু করবে, তাই না? তো সেটা যদি হয় তাহলে বাংলাদেশ এই অহেতুক ঝুঁকি নিবে কিনা? বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে পণ্য পরিবহনে দূরত্ব কমবে 300 কিলোমিটার। তাই রেল ট্রানজিটের সুবিধা একমুখী না হয়ে যেন পারস্পরিক হয়, সে বিষয়টি নিশ্চিত করতে দর কষাকষিতে নতজানু না হয়ে চুক্তি পুনর্বিবেচনার পরামর্শ এই বিশেষজ্ঞের। এই ধরনের বিষয়গুলো যে ইকোনমিক লাভবান হব কিনা সেটা নিয়ে হয়তো আলাদা একটা এক্সপার্টাইজ কমিশন করা যেতে পারে। মোকাররম হোসাইন, এখন রংপুর। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে বেপরোয়া 3 হুইলার নিয়মের তোয়াক্কা না করে নিয়মিতই চলাচল করছেন ঝুঁকিপূর্ণ এই গাড়ি। পণ্য পরিবহন ও যাত্রী সেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। মহাসড়কের অন্তত 10টি স্থানে তৈরি হচ্ছে যানজট। তবে এই অনিয়ম প্রতিরোধে ট্রাফিক পুলিশ তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ স্থানীয়দের। রাকিবুল ইসলামের প্রতিবেদন। ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর এলাকা নিয়মের তোয়াক্কা না করে মহাসড়কে উঠে যাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ট্রাফিক পুলিশের চোখের সামনেই ঘটছে এমন ঘটনা। একই চিত্র মহাসড়কের নরসিংদীর 52 কিলোমিটার অংশ জুড়েই বাস ও ট্রাক সহ অন্যান্য ভারী যানবাহনের সাথে পাল্লা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে 3 হুইলারও। বিপাকে পড়ছেন যাত্রী ও পণ্যবাহী গাড়ি চালকরা। 3 হুইলারের দৌরাত্মে গাড়ির ধীরগতির পাশাপাশি মাধবদী, মরজাল, ইটাখলা, ভেলানগর সহ অন্তত 10টি স্থানে দেখা দিচ্ছে যানজট। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। 3 হুইলার আসলে মহাসড়কের জন্য না, মহাসড়কের জন্য বড় গাড়ি, বড় বাস, বড় বড় ইকুইপমেন্ট। 3 হুইলার, রিক্সা, ভ্যান মানুষ চললে অবশ্যই তো সমস্যা হয়। পথচারীর সমস্যা, আমাদেরও সমস্যা। এরা তো মনে হয় হাই রোডে চলাচল করে, এরা তো নিয়ম কানুন জানে না, উল্টা পাল্টা গাড়ি ঠেলে দ্রুত অ্যাক্সিডেন্ট হয়। পুরা জাম লেগে থাকে, গাড়ি ঘুরাইতারি না, ডাইনে বাইরে দিয়ে এরা ঢুকে বয়ে থাকে, করে কইলে এরা শোনে না। আমরা গরিব না, আমরা কি করবো? আমরা এটা ছাড়া তো বিকল্প কোনো রাস্তা নাই। গ্যাসের জন্য আসি, তারপরে পুলিশ আমাকে অনেক হয়রানি করে। আইলে আমরা গাড়ি নেগা চাপি নেগা কোয়া, গাড়ি নেগা থানার মাঝে নিয়ে টাকা পয়সা দাবি করে।
ট্রাফিক বিভাগ বলছে থ্রি হুইলার মহাসড়কে যাতে না উঠতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে থ্রি হুইলারের যাত্রীদের সচেতন হবার আহ্বান জানায়। মিনি বাস আছে বা অন্য গাড়ি আছে সেগুলোতে চলবে, আর যেগুলো থ্রি হুইলার সেগুলো যদি না ওঠে, সেগুলো যদি ব্যবহার না করে তাহলে অবশ্যই এই নিয়ন্ত্রণ সম্ভব। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ অবশ্যই সচেষ্ট, সবসময় সচেতন। আমরা চাচ্ছি যে এই গাড়ি যাতে রাস্তায় না ওঠে এবং এর জন্য আমরা আইনের সঠিক প্রয়োগ করছি, মামলা দিচ্ছি। মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ হলে দুর্ঘটনা রোধের পাশাপাশি পণ্য এবং যাত্রী পরিবহন সেবা হবে নির্বিঘ্ন, এমনটাই মনে করছে পরিবহন সংশ্লিষ্টরা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। পৌষের আগেই রাজশাহীতে জেঁকে বসেছে শীত, সাথে ঘন কুয়াশার দাপট। এতে বিপাকে ছিন্ন মুলু খেটে খাওয়া মানুষ। শীতের তীব্রতার আরো খবর রাখছেন সহকর্মী রাকিবুল হাসান, আমরা তার সঙ্গে যুক্ত হব সরাসরি। রাকিব, জানাবেন যে আবহাওয়ার এমন পরিবর্তনে নগরবাসীর ভোগান্তি কেমন দেখছেন? শাফিন, গতকাল থেকেই আসলে রাজশাহীতে সূর্যের দেখা নেই এবং দিনভর কিন্তু ভারী কুয়াশায় আচ্ছন্ন ছিল পুরো নগর, এবং আজ ভোর থেকেও ঠিক একই অবস্থা। এতে আসলে সাধারণ নগরবাসী যারা আছেন ভোরবেলা বের হয়ে আসেন, অনেকেই স্কুল কলেজে যান এবং কাজের সন্ধানেও যারা বের হয়ে আসেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। এবং একই সাথে আমরা যেই জিনিসটি লক্ষ্য করছি, সকালবেলা এই যে কুয়াশার তীব্রতা এবং এই শুভ্র কুয়াশায় যে চারপাশ ঢাকা পড়েছে, তার ফলে যেই সমস্ত যানবাহন চলাচল করছে রাস্তায় সেগুলো অধিকাংশ আসলে লাইট জ্বালিয়ে কিন্তু তারা চলাচল করছে। এবং তারা যেটি বলছে যে বেলা যত বাড়ছে মহাসড়ক সহ নগরীতেও কিন্তু আসলে কুয়াশার যে দাপট সেটি বাড়ছে। এবং যারা ঘর ছেড়ে বের হয়ে এসেছেন, বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, তাদেরকেও আসলে খুব স্বাভাবিকভাবেই ভারী পোশাক পরতে হচ্ছে। এবং এর ফলে এই যে ভারী কুয়াশা এবং যে বাতাস, হিমশীতল বাতাস, সেটি আসলে অনেক বেশি ভোগান্তিতে ফেলেছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক বৃদ্ধ যারা রয়েছেন তারা বেশি কষ্ট পাচ্ছেন, এবং এর ফলে তারা কিন্তু যারা ঘর ছেড়ে বের হয়ে এসেছেন তারা খানিকটা বিপাকে আছেন। এছাড়া রাজশাহীতে আসলে আমরা যেটি দেখি যে রিক্সা, অটোরিকশা চালক যারা আছেন তারা ভোর থেকেই কাজ করেন, রাতভরও অনেকে থাকেন। তারা বলছেন তারা নানা ধরনের সমস্যায় পড়ছেন এবং যানবাহন চলাচলে খানিকটা বিঘ্ন করছে। এছাড়া আমরা এখন যেই জায়গাতে আছি তালাইমারি এলাকায়, এখানে বিশেষ করে গ্রামাঞ্চল থেকে শ্রমজীবী মানুষেরা কাজের সন্ধানে আসেন, ভোরবেলা থেকে এখানে অপেক্ষায় করেন তাদের কাজের জন্য, এবং সেটিও আসলে অনেক বেশি তাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার, কেননা একেবারে খোলা আকাশের নিচে তাদেরকে এখানে অপেক্ষা করতে হয় এবং কাজ না পেলে কিন্তু তারা এখানে বসে থাকেন। এবং এই যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং যে হিমশীতল বাতাস, সেটিও আসলে তাদেরকে অনেক বেশি কষ্টে ফেলেছে। এই অবস্থায় আসলে রাজশাহী আবহাওয়া অফিস যেটি বলছে যে সমুদ্র লঘুচাপ সৃষ্টির কারণে এই যে হিমশীতল কুয়াশা এবং যে বাতাস, সেটি আসলে প্রভাব আগামীকাল পর্যন্ত থাকবে। এবং এই অবস্থাতে আসলে এখনো পর্যন্ত তাপমাত্রা যেটি বলছে 14.0 ডিগ্রি সেলসিয়াস ভোর 6টায় রেকর্ড করা হয়েছে এবং আর্দ্রতা ছিল 100%। এর ফলে যে শীতের অনুভূতি সেটি আসলে বেড়েছে, তবে তাপমাত্রা দিনের পরবর্তী অংশে খুব একটা বেশি কমার সম্ভাবনা নাই বলছে আবহাওয়া অফিস। তো সাফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী রাকিবুল হাসান রাজশাহী থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর। এদিকে আসন্ন বোরো মৌসুম ঘিরে টাঙ্গাইলে শুরু হয়েছে বীজতলা তৈরির কাজ। শীত উপেক্ষা করেই ভোর থেকে বীজতলা তৈরিতে ব্যস্ত জেলার কৃষকরা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইলের কাগমারা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, চলতি বোরো মৌসুমে জেলায় কত হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি হবে? শীতের কারণে বীজতলা তৈরি করতে কৃষকদের কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কিনা? শাফিন, চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় 8,513 হেক্টর জমিতে বোরোর বীজতলা করা হবে। আর এখানে কৃষকরা বলছেন যে যেহেতু কয়েকদিন যাবত টাঙ্গাইলে একটু শীত বেশি, যে কারণে তাদের ভোর থেকে কাজ করতে অনেকেরই খুব কষ্ট হচ্ছে। কৃষকরা বলছেন যে এই শীতের আগে যদি তারা এই বীজতলাটি প্রস্তুত করতে পারতেন তাহলে এই বীজের যে চারা হতো সেই চারা অনেক ভালো মানের হতো। তারা বলছে যে শীতের সময় যখন কুয়াশা পড়ে সেখানে কিন্তু এই চারা যখন গজায় তখন সেটা অনেকটা বিঘ্নিত ঘটে। তারা
বলছেন যে চলতি মৌসুমে এই সার এবং বীজের দাম তারা যারা ডিলার রয়েছেন তারা বেশি নিচ্ছেন। আর এদিকে কৃষি অফিসের তথ্য অনুযায়ী বিভিন্ন জাতের বীজ যেমন ব্রি 28, ব্রি 29, উপসি সহ দেশি বা উচ্চ ফলনশীল জাতের বীজ বিক্রি করার কথা রয়েছে 56 টাকা থেকে শুরু করে 320 টাকা কেজি পর্যন্ত। কিন্তু এখানে যারা ডিলার রয়েছেন তারা কেউ 10 থেকে 15 টাকা, কেউ 20 থেকে 30 টাকা পর্যন্ত বেশি নিচ্ছে। এই বিষয়ে এই কৃষক যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু তারা তাদের শুরুতেই অনেক বেশি দামে বীজ কিনতে হচ্ছে, সেই ক্ষেত্রে এটি উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। আর কৃষি বিভাগ বলছেন যে কেউ যদি বীজের দাম বেশি নিয়ে থাকে, সে যদি সুনির্দিষ্ট তথ্য পান সেই ক্ষেত্রে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কৃষি বিভাগ জানিয়েছে যে চলতি মৌসুমে প্রায় 1,80,000 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হবে। তারা বলছেন যে বীজতলা তৈরিতে কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সাথে কথা বলছেন, যেখানে পানি জমে ছিল সেখানে কিভাবে বীজ তলা তৈরি করা যায় সে বিষয়ে কিন্তু কৃষককে পরামর্শ দিচ্ছে। আর এই যে বেশি দাম নেওয়ার বিষয়ে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি যে সার ও বীজের দাম নিয়ে আমরা যখন মাঠ পর্যায়ে গিয়ে প্রতিবেদন করেছিলাম সেখানে আমরা উদাহরণস্বরূপ যে কয়েকটি ডিলারের নাম দিয়েছিলাম তারা কিন্তু সেই কয়েকটি ডিলারের জরিমানা করেন। এছাড়াও কিন্তু টাঙ্গাইলের যে বেশিরভাগ ডিলার রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অধিক দামে সার বিক্রি বা বীজ বিক্রির অভিযোগ রয়েছে। তো এই ছিল শাফিন টাঙ্গাইলের বীজতলা তৈরির সবশেষ তথ্য। সহকর্মী কাউসার আহমেদ টাঙ্গাইল থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বড় মৌসুমের বীজতলা তৈরির খবর। জমজমাটভাবে চলছে সুন্দরবনের দুবলার চরে শুটকি মৌসুম। অন্তত 100 প্রজাতির শুটকি পাওয়া যাচ্ছে এখানে, যেখান থেকে প্রায় 30,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। এবারে এখান থেকে বাণিজ্য প্রত্যাশা করা হচ্ছে 100 কোটি টাকার। মাসুম বিল্লার তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। সফেদ তরঙ্গমালা আছড়ে পড়ছে অবিরত। ধুধু বালুকাময় সৈকত পেরিয়ে জেলেরা সমুদ্র থেকে মাছ নিয়ে ফিরছেন শুটকিপল্লীতে। লইট্টা, ছুরি, চিংড়ি, রূপচাঁদা, খুলিশা, ইচা, পোয়া সহ অন্তত 100 প্রজাতির শুটকি তৈরি করা হয় এই পল্লীতে। সুন্দরবনের দুবলার চরের জেলেপল্লী ছাড়া এমন দৃশ্য আর কোথাও দেখা মেলা ভার। বর্তমানে সাগর থেকে আহরণ করা মাছ, বাঁশের মাচা ও পাটিতে রোদে শুকিয়ে শুটকি তৈরি করছেন অন্তত 30,000 জেলে, যা কেজি প্রতি বিক্রি হচ্ছে 500 থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত। লইটে শুটকি করি, চুরি শুটকি করি, তারপরে তেলোপাইসা। খাবারের মাছ আমাদের 2-3 দিন লাগে আমাদের শুকাইতে, আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে আমরা দেখা গেল আমরা 3-4 দিন লেগে যায়। মেইনত সমস্যা পানির যে প্রবলেমটা, এটা হচ্ছে আমাদের কুয়ার পানি খেতে হয়। চরের আগে যা ছিল এখন তার চেয়ে আর উন্নতি হচ্ছে, আর সামনে যতদিন যাচ্ছে আরো ভালোভাবে আমরা থাকতেছি। বিষমুক্ত শুটকি তৈরি হয় এর চাহিদা রয়েছে সারা দেশে। প্রক্রিয়াজাতকরণ শেষ হলে ট্রলার ও কার্গো যোগে যাবে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন মোকামে। গতবার রাজস্ব আদায় হয়েছে প্রায় 6.5 কোটি টাকার মতো। এবারও টার্গেট আছে আমাদের 6.5 থেকে 7 কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে আমরা আশা করি। চলতি মৌসুমে দুবলার চর থেকে অন্তত 100 কোটি টাকার বাণিজ্য হবে বলছেন সংশ্লিষ্টরা। গেল বছর প্রায় 6.5 কোটি টাকার রাজস্ব আদায় হলেও চলতি বছর তা বেড়ে হবে প্রায় 7 কোটি টাকার। গেল বছর দুবলার চরে উৎপাদন হয় 54,128 কুইন্টাল শুটকি, যা থেকে রাজস্ব আদায় হয়েছিল প্রায় 6.5 কোটি টাকার। এখন বাগেরহাট। দীর্ঘ 22 বছরেও বাস্তবায়ন হয়নি ঝালকাঠির ধানসিঁড়ি ন্যাশনাল ইকো পার্ক প্রকল্প। শহরের অদূরে গাবখান সেতুর কাছে 4 নদীর মোহনায় জেগে ওঠা চরে বালু ও মাটি ভরাট করা হয়েছে, তবুও জমি সংক্রান্ত জটিলতায় থেমে আছে কাজ। দীর্ঘদিনেও প্রকল্পটি আলোর মুখ না দেখায় হতাশ স্থানীয়রা। আলামিন তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2002 সালে ঝালকাঠির গাবখান, ধানসিঁড়ি, সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় জেগে ওঠা চরে 55 একর খাস জমিতে ন্যাশনাল ইকো পার্ক নির্মাণের প্রস্তাব করা হয়, যা বাস্তবায়ন করার কথা ছিল বন বিভাগের। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানটিতে প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দারা পেত আধুনিক সব সুযোগ সুবিধার পর্যটন ও বিনোদন কেন্দ্র। 2007-08 অর্থবছরে এই প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয় 4 কোটি টাকা। বালু ফেলে ভরাট করা হয় প্রকল্প এলাকা, কিন্তু বাঁধ সাধে প্রকল্পটির 35 একর জমির মালিকানা দাবি তুলে মামলা করে স্থানীয় একটি মহল। পরে মামলা সংক্রান্ত জটিলতায় আটকে যায় প্রকল্পের কাজ। দীর্ঘ সময়েও ইকো পার্ক প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
একটি ব্যক্তি মালিকানায় আমাদের সাবেক মেয়রের পুত্র তারা দখল করতেছিল। এই জালুকাঠির সব মানুষের আমাদের সহযোগিতা আছে, কিন্তু ভয় থেকেও আমাদের সাথে নামতে পারে নাই, কিন্তু এখন সবাই সারা দেশে। এখানে একটি ইকো পার্ক হলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হবে। জেলা প্রশাসক বলছেন, মামলা নিষ্পত্তির চেষ্টা চলছে। সরকারের দখলে রয়েছে প্রকল্পের সব জমি। জটিলতা কেটে গেলে দ্রুতই স্থাপনা নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করি যে মামলা 3টা সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু বিচার হয়ে সুষ্ঠু একটা রায় আমরা পাই। মামলাটি সরকারের পক্ষে নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মামলাটি নিষ্পত্তি হলে আমরা জেলা প্রশাসন থেকে কয়েকটি ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। ধানসিঁড়ি ন্যাশনাল ইকো পার্ক প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয়দের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে, একই সাথে স্থানীয় অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এবারে দেশের বাইরের খবর। সিরিয়ার নতুন শাসকের সঙ্গে হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নেবে রাশিয়া। এর মধ্যে মস্কোর সিরিয়া রুশ দূতাবাসে নিজেদের পতাকা উড়িয়েছে বিদ্রোহীরা। ইসরায়েল বলছে সিরিয়া ভূখণ্ডে অল্প সময়ের জন্য তাদের সেনা মোতায়েন থাকবে, তবে বিদ্রোহীদের কাছে সিরীয় সেনাদের এমন পরাজয় মেনে নিতে পারছে না ইরান। এমন অবস্থায় পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্রোহী বাহিনীর প্রধান আবু মোহাম্মদ আল জুলানি। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। আসাদ পরিবারের শাসন থেকে 50 বছর পর মুক্তি মিলেছে সিরিয়াবাসীর। 13 বছরের গৃহযুদ্ধের পর মাত্র 12 দিনেই দামেস্কের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। আসাদ প্রশাসনের নিষ্ঠুর শাসনামলের অবসানের পর এখন নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে সিরিয়ার জনগণ। গৃহযুদ্ধে বিশ্বের অন্যতম বৃহত্তম শরণার্থী সংকটের রূপ নেয় সিরিয়া। আসাদের পতনে প্রতিটি শহরের রাস্তায় উল্লাসে মেতে ওঠেন সাধারণ মানুষ। صرنا 50 سنة لا بنقدر نحكي، لا بنقدر نعبر عن حالنا، لا بنقدر نعبر عن همومنا، كل واحد بينحكى بينحط بالسجون مثل ما شفتوا بصيدنايا. إن شاء الله بنشوف عهد جديد جيد من أحسن لأحسن بهذا الوضع الجديد. نتمنى الفصائل الموجودة داخل دمشق. আসাদের পতনের পর মস্কোতে অবস্থিত সিরিয়ার দূতাবাসে 3 তারকা খচিত নতুন পতাকা উড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠী। প্রেসিডেন্ট আসাদকে রক্ষায় পাশে ছিল ইরান ও রাশিয়া। এছাড়া সিরিয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 2টি রুশ সামরিক স্থাপনা রয়েছে। সেগুলোর ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়া করতে চায় না রাশিয়া। নতুন শাসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ক্রেমলিন। আর প্রেসিডেন্ট আসাদকে মানবিক কারণে রাশিয়ায় আশ্রয় দেয়া হয়েছে বলেও জানান ক্রেমলিন মুখপাত্র। Разумеется, сейчас делается все, что необходимо и все, что возможно, с тем, чтобы выйти на контакт с теми, кто может заниматься обеспечением безопасности. অন্যদিকে ইসরায়েল বলছে সিরিয়া ভূখণ্ডে তাদের বাহিনীর উপস্থিতি সীমিত সময়ের জন্য, কারণ বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলকে শত্রু মনে করে। তাই যে কোনো হুমকি ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। Jolani and others are people with an extreme ideology of radical Islam. That's why our expectations from the new entity are realistic, and we will follow their steps and we will follow their deeds. এদিকে আসাদ সরকারের পতন এখনো মেনে নিতে পারছে না ইরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্রোহীদের আক্রমণ মোকাবেলা করতে না পারা সত্যি আশ্চর্যজনক। সিরিয়ার অভ্যন্তরীণ সমস্যার বিষয়ে কখনো আলোচনা হয়নি বলেও দাবি করেন তিনি। منتقل شده بود، خود اونها هم اطلاعاتی رو داشتن، دوستان ما هم اطلاعات کامل رو درآورده بودن، همراه با بالاخره عکس ها و تفصیلات و عده و عده و همه چیز اینها به دولت سوریه منتقل شده بود. এদিকে সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জুলানি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য কঠিন বার্তা দিয়েছেন। 1300 বছরের পুরনো ঐতিহাসিক মসজিদে দেয়া বিজয় ভাষণে তিনি বলেন, সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলিমদের নিয়ে এতদিন ষড়যন্ত্র করেছে দেশি বিদেশি শত্রুরা। এই বিজয় এই অঞ্চলের ইতিহাসের একটি নতুন অধ্যায়। তার অভিযোগ, খেলার মাঠ হিসেবে ব্যবহার করে সাম্প্রদায়িকতা, উস্কানি ও দুর্নীতি ছড়িয়েছে ইরান। জুলানি আরও বলেন, নিজের স্বার্থ উদ্ধারে সিরিয়াকে ব্যবহার করেছে ওয়াশিংটন।
তারা যে কোনো শক্তির পতন ঘটাতে সক্ষম। যুক্তরাষ্ট্রকে এমন কঠিন বার্তা জানিয়েছেন তিনি। তাদের সন্ত্রাসী সংগঠনের আখ্যা দিয়ে এখন আর ফায়দা লুটতে পারবে না যুক্তরাষ্ট্র। প্রায় 2.5 কোটি জনসংখ্যার দেশ সিরিয়ার 70% সুন্নি মুসলমান। এছাড়া দেশটিতে খ্রিস্টান, কুর্দি, দ্রুজ এবং অন্যান্য ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুর পরিমাণও উল্লেখযোগ্য। তানভীর জানি, এখন বিশ্ব। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। বিজয়ের 53 বছরে বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশের যা কিছু অর্জনের মধ্যে অন্যতম তৈরি পোশাক খাত। বাংলাদেশে তৈরি জামা কাপড় ইউরোপের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র, কানাডায়ও সমাদৃত। তবে সম্প্রতি রপ্তানি কমার প্রভাব পড়েছে আউটলেটগুলোতে। বাজারে আধিক্য প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামি, কম্বোডিয়া, ভারত, পাকিস্তানের পোশাকের, যা রীতিমতো বাড়াচ্ছে উদ্বেগ। কানাডা থেকে সহকর্মী সৈয়দ ইফতেখারের প্রতিবেদন। বিশ্বজুড়ে তৈরি পোশাক খাতে অন্যতম গুরুত্বপূর্ণ নাম বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশটির নাম শোনা মাত্রই ভালো মানের পণ্যের কথা বলেন ভিনদেশিরা। স্বাধীনতার পর পোশাক খাতে বাংলাদেশের সবচেয়ে বেশি সুনাম অর্জন সত্ত্বেও সম্প্রতি রফতানি কমে যাওয়ায় সংকটের মুখোমুখি গুরুত্বপূর্ণ এ শিল্প। হারানো গৌরব পুনরুদ্ধারে তাই বাস্তবিক অর্থেই আরও মনোযোগী হওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। কানাডাতে বসে যখন মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট দেখি এবং দেখি যে বিদেশিরা অনেক স্বাচ্ছন্দ্যের সাথে অনেক ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট বলে তারা পারচেজ করছে আমার চোখের সামনে, আমার অবশ্যই জাতি হিসাবে খুবই প্রাউড ফিল হয় এবং আমি আশা করব নেক্সট দিনগুলোতে আমাদের পোশাক খাতের আরও অনেক বেশি উন্নতি হবে এবং বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে। বাংলাদেশে নানামাত্রিক অস্থিরতায় বর্তমান সময়ে উল্লেখযোগ্য হারে কমেছে রফতানির পরিমাণ, আর এই সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত, এমনকি পাকিস্তান। সরেজমিনে দেখা গেছে তৈরি পোশাকের বাজার চলে যাচ্ছে প্রতিদ্বন্দ্বীদের দখলে। মার্কিন বস্ত্র ও পোশাক সংক্রান্ত দফতর বলছে চলতি বছরের প্রথম 10 মাসে 3% রফতানি হ্রাস পেয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। গার্মেন্টস শ্রমিক এবং মালিক পক্ষ তাদের মধ্যে সাংঘর্ষিক অবস্থা। শ্রমিকরা ন্যায্য মূল্য, ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের অদূর ভবিষ্যতে যদি রপ্তানি বাড়াতে হয়, বৈদেশিক মুদ্রা অর্জন করতে হয়, তাহলে এই দুইটি বিষয়, তার সাথে যেসব পারস্পরিক বিষয় রয়েছে, সেগুলোর সমাধান জরুরি। 2026 সালের পর ইউরোপীয় ইউনিয়ন সহ উন্নত দেশের বাজারগুলোই বাংলাদেশের জন্য বন্ধ হতে যাচ্ছে ডিউটি ফ্রি সুবিধা। সব মিলিয়ে দেশি পণ্যে শুল্ক আরোপ হতে পারে 12% পর্যন্ত। এতে রফতানি আয় কমতে পারে 10%-এর বেশি। তাই গৌরবের মেড ইন বাংলাদেশ খ্যাত তৈরি পোশাকের মান ও বাজার ধরে রাখতে এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। কম মূল্যে মেড ইন বাংলাদেশ জামা কাপড় কিনতে পেরে বেশ খুশি কানাডিয়ানরা। বিভিন্ন উৎসব, বিভিন্ন অনুষ্ঠানে তারা গায়ে জড়ান বাংলাদেশের শ্রমিকদের তৈরি করা জামা, যা গর্বের বটে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। এবারে খেলার প্রসঙ্গ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে জিতে এশিয়ার সেরার মুকুট পরার পাশাপাশি 5 বছর আগের ফাইনালে হারার প্রতিশোধ নিয়েছে যুবা ক্রিকেটাররা। এবার স্বপ্নটা আরও বড়। সোমবার রাতে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমনটাই জানিয়েছেন যুব ক্রিকেট দলের অধিনায়ক। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। চ্যাম্পিয়ন যুবরা দেশে ফিরেছে যুবরাজের মতোই, তবে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে আসলেন শুধুমাত্র শিরোপাজয়ী যুবরাজদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। গ্রুপ পর্বে আফগানিস্তান, সেমিতে পাকিস্তান, ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতলেও বাড়তি আয়োজনের ধার ধারেনি বিসিবি। যেন পাহাড়ের চূড়া ছুঁয়েও মাটিতে পা রাখার চেষ্টা। 2019 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টুর্নামেন্টে ফাইনালে ভারতের কাছে 5 রানে হেরেছিল বাংলাদেশ। 5 বছর পর ফাইনালের মঞ্চেই প্রতিশোধ নিয়ে আগামীতে বিশ্বকাপ জেতার স্বপ্ন টাইগার দলপতির। ভারতের বিপক্ষে ছিল, আমরা খুবই ভালো খেলছি। ওখানে আমরা খুবই সবাই অনেক যারা
আমরা সবাই মানে টিমমেটস সবাই অনেক ভালো খেলছে এবং আমরা আশা করি সবাই ভালো করার জন্য আর কি চ্যাম্পিয়নরা হয়েছে। হ্যাঁ অবশ্যই একটা এশিয়া কাপ জিতছে একটা কনফিডেন্ট ওভারঅল। আর আপনার যদি দেখেন পাকিস্তান বা ইন্ডিয়ার মতো টিমরা যদি হারান আরও একটা কনফিডেন্স থাকে। আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করবো। বিশ্বকাপ তো একটা বড় স্টেজ, ওখানে ইনশাল্লাহ ওভারঅল আমরা চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা বাকি। যুব এশিয়া কাপে 9 বার ফাইনাল খেলে এবারই প্রথম শিরোপা জিততে পারল না ভারত। প্রথমবারের মতো ভারতকে হতাশ করার কৃতিত্বটা টাইগারদের, তবে অর্জনটা পুরো দেশের। তাই বিজয়ীরা শিরোপা উৎসর্গ করেছেন দেশবাসীকে। এটা আসলে বাংলাদেশকেই করতেছি, আসলে দেখেন দেশের জন্যই খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি। আর জয়টা দেশের জন্য, আর দেশের জন্য যা প্রয়োজন হয় সে একটা কথা কি টিমের জন্য যে জান দিতে রাজি আছে দেশের জন্য, সো যেখানে করা হবে সেখানে করতে রাজি আছি। যুব বিশ্বকাপ ছাড়াও টানা 2 বার এশিয়ার সেরার মুকুট পড়ল টাইগার যুবারা। এবার স্বপ্নটা বড়দের বিশ্বকাপ জয়ের। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। এখন সকালের শেষ প্রান্তে শিরোনামগুলো জানাবো আরেকবার। গঠনমূলক সম্পর্ক চায় নয়াদিল্লি, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে জোরালো আপত্তি সরকারের, জানালো ঢাকা। ভয়ের সংস্কৃতি কায়েম করতেই হাসিনা আমলে নজিরবিহীন গুম খুন, দৃষ্টান্তমূলক শাস্তি চান মানবাধিকার কর্মীরা। অত্যাধিক হারে মানবাধিকার লঙ্ঘন আমার মনে হয় ইতিহাসে আমাদের আশেপাশেও কোথাও হয় নাই। প্রত্যেকটা ইলেকশনের আগে এটা এত ম্যাসিভভাবে করা হয় যেন মানুষ চুপ হয়ে যায়। ঘটনার দায় সাবেক প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিপরিষদ এড়াতে পারবেন না। চিলাহাটি দর্শনা রুটে ভারতকে একতরফা ট্রানজিট সুবিধা দেওয়ার অভিযোগ, দেশের স্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি। পৌষের আগেই দেশের উত্তর পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশার দাপট, বিপাকে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।